হ্যালো, ওয়েলকাম টু দ্য জেসিস চ্যানেল। আই এম বিদিশা। আজকে আমরা রিসার্চ আর্টিকেলের সেকেন্ড ক্লাসে জেনে নেব যে এমন কিছু টার্ম আছে যখনই আপনারা কোনো রিসার্চ আর্টিকেল পাবলিশ করতে যাবেন তার সাথে পরিচিত হবেন। এবার এই টার্মগুলোর মধ্যে ডিফারেন্স কি বা এগুলোর মানেই কি তা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন আসে। প্রথমেই যে টার্মটা আমরা সবথেকে বেশি শুনি, জার্নাল। জার্নাল হলো যেখানে রিসার্চ আর্টিকেলগুলো পাবলিশ হয়। জার্নালের একটা নির্দিষ্ট থিম থাকে আর সেই থিমের মধ্যেই এক একটা আর্টিকেল যে পাবলিশ হয় সেইগুলোকেই বলে রিসার্চ আর্টিকেল। ধরতে পারেন জার্নাল একটা লাইব্রেরির মতো, আর সেই লাইব্রেরির একটা বুক যদি ধরেন সেটা হচ্ছে রিসার্চ আর্টিকেল। মানে জার্নাল একটা ব্রড টার্ম, তার মধ্যে যে আর্টিকেলগুলো পাবলিশ হয় সেইগুলো হলো রিসার্চ আর্টিকেল। ধরুন জার্নাল অফ এনসিয়েন্ট হিস্ট্রি, এইখানে যে চ্যাপ্টার্স গুলো থাকবে সেইগুলো হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রির ওপরে নানান ধরনের যে পোর্শন সেই পোর্শন হতে পারে। জার্নাল অফ ক্রিটিসিজম, এখানে ধরুন কেউ প্লেটোর ওপরে কোনো কথা বলেছেন বা নিজে থেকে কোনো ক্রিটিসিজম দিয়েছেন, সেই সমস্ত কিছু এই জার্নালের মধ্যে থাকবে রিসার্চ আর্টিকেল হিসেবে। আর রিসার্চ আর্টিকেল হলো জার্নালের মধ্যে যে ইন্ডিভিজুয়াল পেপার থাকে সেই পেপারগুলোকে বলা হয় রিসার্চ আর্টিকেল। রিসার্চ আর্টিকেল লেখার সময় প্রথমেই মনে যে প্রশ্নটা আসে, রিসার্চ আর্টিকেলের লেন্থটা কত বড় হবে। এবার এই রিসার্চ আর্টিকেলের লেন্থ মোটামুটি 4000 থেকে 8000 ওয়ার্ডসের মধ্যে হয়, কিন্তু পুরোটাই নির্ভর করে সেই জার্নালের গাইডলাইনের উপরে। যে জার্নালে আপনি আপনার রিসার্চ আর্টিকেলটা পাবলিশ করতে চেয়েছেন তো সেইখানে কিছু গাইডলাইন দেওয়া থাকে যে কত ওয়ার্ডসের মধ্যে হবে, কোন টপিকের মধ্যে হবে, তার ভিত্তিতেই আপনাকে আপনার রিসার্চ আর্টিকেলটি লিখতে হয়। এবার আপনি রিসার্চ আর্টিকেল লিখবেনই বা কেন? প্রথমত ফিডব্যাক। ধরুন আপনি একটা খুব ভালো রান্না করলেন, আপনি রান্না করে তো সবাইকে খাওয়াতে চান। কেন খাওয়াতে চান? কেমন আপনার রান্নাটা হয়েছে সেটা জানার জন্য। রিসার্চ আর্টিকেলও ঠিক তেমন, আপনি আপনার আইডিয়াটা প্রেজেন্ট করলেন, ওয়ার্ল্ডের কাছে তুলে ধরলেন যে আপনার আইডিয়াটা কেমন, একটা প্রপার ফিডব্যাকের জন্য। নেক্সট কি? ফরমেশন অফ প্রফেশনাল নেটওয়ার্কস। এবার আপনার আইডিয়াটা অনেক রিসার্চার, প্রফেসর্স, রিভিউয়ার্স পড়লো, তারা পড়ে প্রপার একটা নলেজ গেইন করলো আর তাদের আপনার ব্যাপারটা ভালো লাগলো, আপনার একটা প্রফেশনাল নেটওয়ার্কের তৈরি হলো যেখানে অনেক রিসার্চার আপনাকে চেনে, অনেক প্রফেশনাল আপনাকে চেনে, অনেক প্রফেসরস আপনাকে চেনে, কারণ আপনি একটা ভালো পেপার পাবলিশ করেন। আপনার এই একাডেমিক ওয়ার্ল্ডে একটা পোটেনশিয়ালিটি আছে আর আপনার একটা বড় প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি হলো এই পাবলিকেশনের মাধ্যমে। এস্টাবলিশ অফ ক্রেডিবিলিটি, আপনি যে একটা ভালো রিসার্চার তার ক্রেডিবিলিটি গ্রো হলো এবং এস্টাবলিশ হলো। অ্যাকনোলেজমেন্ট, এই যে আপনি লিখলেন, অনেকজন সেই পেপারটা পড়লো, ভালো বললো, খারাপ বললো বা প্রপারলি সাইট করলো, তারা যখন তার পেপারটা লিখছে সেই আপনার পেপারটা পড়ে সেটাকে প্রপারলি সাইট করলো, আপনি অ্যাকনোলেজ ফিল করলেন। সেই জন্য একটা রিসার্চ আর্টিকেল লেখা খুব দরকার। মূলত জব রিকোয়ারমেন্টসের জন্য কিন্তু এই একাডেমিক আর্টিকেল বা রিসার্চ আর্টিকেল লেখা খুবই প্রয়োজনীয়, কারণ আপনি কিছু কিছু জায়গায় যাবেন সেখানে খুবই ইম্পর্টেন্ট এই রিসার্চ আর্টিকেল। আপনি পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে বলুন, কিছু জব পাওয়ার জন্য বলুন, একাডেমিয়াতে আপনার সিএসসি ফর্ম ফিল আপ বলুন, প্রত্যেকটা কিছুর জন্যই কিন্তু রিসার্চ আর্টিকেল খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আপনার কিন্তু একটা প্রপার স্ট্রাকচার্ড ওয়েতে রিসার্চ আর্টিকেল লেখা খুবই গুরুত্বপূর্ণ, আর অবশ্যই সেটা একটা ভালো জার্নালে পাবলিশ করা দরকার। কোনো রিসার্চ আর্টিকেল লেখার পর আপনি একটা ড্রাফট তৈরি করলেন, ড্রাফটটা অনেকবার রিভাইজ করে একটা প্রপার জায়গায় আনলেন, তারপরে আপনি সেটাকে পাবলিশ করবেন কিভাবে? প্রথমেই আপনি যে ড্রাফট ম্যানুস্ক্রিপ্টটা তৈরি করলেন রিসার্চ আর্টিকেলে, সেইটা আপনি একটা ভালো জার্নালে সাবমিট করলেন। সেখানে কিছু এক্সপার্ট ফ্যাকাল্টিজ আছে ওই বিষয়ে, তারা প্রপারলি সেটাকে রিভিউ করলো। সেই পিয়ার রিভিউর দ্বারা আপনি জানতে পারলেন যে আপনার আর কি কি চেঞ্জেসগুলো দরকার। এই কমেন্টগুলো মেনলি আসে জার্নালের পলিসি অনুযায়ী, আপনার লেখাটা কত ভালো, আইডিয়াটা কি স্ট্রং, নিউ, সাইটেশন কি প্রপারলি আছে। যদি তাদের মনে হয় যে কিছু প্রবলেম আছে, চেঞ্জ করা যাবে আর জার্নালে পাবলিশিংয়ের যোগ্য, তখন তারা একটা প্রপার কমেন্ট করবে যে কি কি প্রবলেম আছে বা কি কি চেঞ্জেস দরকার, সেই অনুযায়ী আপনি চেঞ্জ করে নিলেন। বা এই পোর্শনে গিয়ে আপনার আর্টিকেলটা রিজেক্ট হয়ে যাবে যে এই জার্নালের জন্য এটা উপযুক্ত না। এবার এই রিভাইজ করা আর রিভিউয়ার কমেন্ট কিন্তু একটা সাইক্লিক প্রসেস। রিভিউয়ার ধরুন আপনাকে কিছু কমেন্ট করলো, আপনি কিছু চেঞ্জেস করলেন,
তাদের মনে হলো আরো কিছু পোর্শন একটু স্ট্রং করে দরকার, আবার তারা হচ্ছে কমেন্ট করলো, আবার আপনি চেঞ্জ করলেন। অবশেষে কিছু কমেন্ট আর কিছু চেঞ্জেসের মাধ্যমে আপনার রিসার্চ আর্টিকেলটি পাবলিশিং এর যোগ্য হলো। তারপরে তারা তাদের জার্নালে আপনার রিসার্চ আর্টিকেলটা পাবলিশ করলো। এবার এই পাবলিকেশনের টাইম বা কোন পিরিয়ডের মধ্যে এটা পাবলিশ হবে বা কতটা ডিউরেশন লাগবে সবই কিন্তু সেই জার্নাল পলিসির মধ্যেই লেখা থাকে, তারাই জানিয়ে দেয়। এবার রিসার্চ আর্টিকেল কিন্তু কোনো লং এসে টাইপ অফ অ্যান্সারের মতো না, আপনি কিছু পড়লেন তার ব্যাপারেই আপনি বড় করে লিখলেন তা না। এটা হতে হবে নিউ, আপনার কন্ট্রিবিউশনটা হতে হবে রিসার্চ ওয়ার্ল্ডে নতুন। সেটা আপনি অ্যানালাইজ করতে পারেন। অ্যানালাইজ মানে কোনো বড় সমস্যার মধ্যে কোনো একটা নির্দিষ্ট ছোট সমস্যা আপনি তুলে ধরলেন। ধরুন আপনি তুলে ধরলেন হোয়াই ইনস্টাগ্রাম এফেক্ট টিনেজার, আপনি নির্দিষ্ট সমস্যাটা নিয়ে অনেক ডেটা কালেক্ট করে তার অ্যান্সার করলেন বা কম্পেয়ার করলেন। এমন কিছু কম্পেয়ার যেটা আগে মানুষ করেনি, আপনার দুটো নির্দিষ্ট টেক্সট হতে পারে, যেখানে তার কিছু নতুন ইন্টারপ্রিটেশন বা থিওরিটিক্যাল অন্যভাবে ভেবে কিভাবে দুটোকে কম্বাইন করা যায়, সেটা অনেক দূরের টাইম পিরিয়ডের হোক এমনভাবে করলেন। ধরুন এখানে বলতে পারেন ইনস্টাগ্রাম ভার্সেস ফেসবুকের কম্পারিজন কেউ করেনি, ধরুন সেখানে কিভাবে বা কোনটা বেশি হচ্ছে স্টুডেন্টদের এফেক্ট করে তা নিয়ে কোনো রিসার্চ হয়নি, আপনি সেই গ্যাপটা খুঁজে বার করলেন এবং তার নিয়ে একটা রিসার্চ পেপার লিখলেন, এমন হতে পারে। বা আপনি কন্ট্রাস্ট করতে পারেন, মানে ডিফারেন্স দেখানো, আপনি দেখাতে চাইলেন যে কিভাবে ট্র্যাডিশনাল ক্লাসরুম আর অনলাইন ক্লাসরুম আলাদা। এইটা হচ্ছে এক্সাম্পল অনুযায়ী বললাম, কিন্তু আপনার আইডিয়াটা হতে হবে নতুন, সেই কম্পেয়ার বা কন্ট্রাস্টও হতে হবে কিন্তু আগে কেউ করেনি, আপনি গ্যাপটা খুঁজে নতুন ভাবে সেটাকে রিসার্চ আর্টিকেলে অ্যানালাইজ করলেন। ধরুন একটা ডক্টর কোনো রোগী দেখতে গেল, প্রথমেই কি সে ওষুধ প্রেসক্রাইব করতে পারবে? না, আগে তাকে তার ব্যাপারে জানতে হবে, সেই প্রবলেমটার ব্যাপারে আরো বেশি গভীরে স্টাডি করতে হবে, তারপরে প্রেসক্রাইব করতে পারবে। রিসার্চার একটা আর্টিকেল লেখার জন্য কিন্তু একই রকম ভাবে ওয়ার্ক করে। প্রথমেই তারা ভাববে, খন্ডটা তাদের মাথায় আসবে, অন্যভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করবে, তারপরে তারা পড়বে সেটা নিয়ে আগে কাজ হয়েছে, আরো কি গ্যাপ আছে, তারপরে তারা সেটা নিয়ে লিখবে। এবার আপনারা অ্যান্সার লিখুন, বড়ভাবে প্রপার মেথড মেনে আপনারা অ্যান্সার লিখুন, খাতা পেনে লিখুন, কারণ একটা আর্টিকেল লেখার পর সেটা অনেকবার ড্রাফট চেঞ্জ হয়, তারপরেই সেটা কিন্তু পাবলিশিং এর যোগ্য হয়। আর একটা ভাবার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে 5W1H ফর্মুলা। এর মাধ্যমে কিন্তু আপনি ভেবে রিসার্চ আর্টিকেলটি সাজাতে পারবেন। প্রথমেই আপনাকে ভাবতে হবে হোয়াট মানে কি, হোয়াট ইজ দ্য টপিক। ধরুন আপনি এআই নিয়ে রিসার্চ করতে চলেছেন, প্রথমেই আপনাকে টপিকটার ব্যাপারে জানতে হবে যে হোয়াট ইজ এআই, তারপর হোয়াই, তবে এটা কেন ইম্পর্টেন্ট, এখনো কেন রেলিভেন্ট, কেন আমরা এটা নিয়ে আজও রিসার্চ করছি। যেমন হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, আপনি তাহলে বলতে পারেন হোয়াই এআই ইজ স্টিল ইম্পর্টেন্ট। তারপরে হোয়াই, তারপরে আপনার মনে আসবে যে কোথায় কোথায় এটা ইউজ করা হয় বা কেন এটা ইউজ করা হয়, কোন ফিল্ডে এটা ইউজ করা হয়, হোয়ার ইট ইজ ইউজড। ধরুন ওই এআই নিয়ে যদি আমরা রিসার্চ করি তাহলে কোথায় কোথায় এই এআই আমরা ইউজ করি, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা। হোয়েন, তারপরে আপনার মনে প্রশ্ন আসবে এটা তো আজকে আমরা এতে ইউজ করছি, শুরু কবে হলো এই টপিকটা নিয়ে কাজ করা, তখনই আপনার মনে আসবে হোয়েন ডিড ইট বিগিন। এআই নিয়ে ধরুন আপনি রিসার্চ করছেন, তাহলে আপনি এআই এর হিস্ট্রি নিয়ে জানবেন যে কখন এটা স্টার্ট হলো, প্রথমেই কি মানুষ এটা ইউজ করতো নাকি আস্তে আস্তে এটা ইউজ বেড়েছে, সেই নিয়ে আপনি নতুনভাবে ভাবতে শুরু করলেন। হু, আপনার মনে প্রশ্ন আসলো কারা এটা ইউজ করে, কাদের জন্য রেলিভেন্স, আপনি কেন রিসার্চটা করছেন। হু ইউজ ইট, ডক্টররা, স্টুডেন্টরা, প্রফেসরসরা, রিসার্চাররা, টেকনিশিয়ানসরা, কারা এই এআইটা ইউজ করে। তারপরে হাউ, এবারে আপনার এত কিছু জানার পরে আপনার মনে আসবে যে হাউ ডাজ ইট ওয়ার্ক অর হাউ ইট এফেক্টস দ্য সোসাইটি, আপনি সেই নিয়ে একটা রিসার্চ করলেন। তো অবশেষে আপনার এই কটা অ্যান্সারের মাধ্যমে কিন্তু একটা রিসার্চের স্ট্রাকচার দাঁড়িয়ে গেল। যে কোনো জিনিস আপনারা যদি এই ফরম্যাটে ফেলে ভাবেন বা এই ফর্মুলায় ফেলে আপনি যদি অ্যানালাইজ করার চেষ্টা করেন, তারপরে লেখেন, আপনি দেখবেন একটা বড় লেখা তৈরি হয়ে গেছে। আর তারপরেই আপনাকে সেটা প্রপার মেথড, প্রপার স্ট্রাকচার মেনে সাজাতে হবে। তো এই হলো
একটা ইজি ওয়েতে রিসার্চকে ভাবার একটা ফর্মুলা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের টিউসডে বিকেল 4টের সময়। এই রিসার্চ আর্টিকেলের ক্লাসটি প্রত্যেক মঙ্গলবার পাবলিশ হবে। আর আপনারা যদি আমাদের রিসার্চ আর্টিকেল লেখার পেড ব্যাচ নিতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।